হ্যালো বাংলাদেশ, দিস ইজ সানি। হ্যাঁ। এরকম একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি। আচ্ছা, রাইডারদের জন্য প্রথম সাজেশন যেটা হচ্ছে আপনি গতি শেখার আগে হচ্ছে ব্রেকিংটা শেখেন। কিভাবে ব্রেকিং করতে হয়। এই ২০২৫ সালে এসে এমন কিছু হইছে আমার সাথে, হুম, যেগুলো হয়তো স্বপ্ন দেখি না যখন শুরু করছিলাম। হুম, সেটা হচ্ছে MotoGP তে আমি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কেউ একজন ইনভাইটেড হইছে হুম, হুম। এবং মার্ক মার্কুইজ যেটাকে বা যাকে হচ্ছে MotoGP লিজেন্ড লিজেন্ড বলা বলা হয়। হয়, হ্যাঁ। তার সাথে দেখা করার সুযোগ হয়েছে। তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার ইন্টারভিউ করার সুযোগ সুযোগ হয়েছে। হয়েছে। আসলে আপনি তো কমফোর্ট জোনের ভিতরে থেকে কোনো কিছু করতে কোনো পারবেন কিছু না। করতে কনটেন্ট ক্রিয়েশনে আমার আসার পেছনে মূল এটাই রিজন ছিল যে মানুষ বাইকারদেরকে একটু নেগলেক্ট করে দেখে। সামনে গিয়ে দেখি ওই সাইডেও জ্যাম এবং রাস্তার মাঝখানে একটা লোক পড়ে আছে। যার ২ টা অংশ ২ দিকে, মাঝখান দিয়ে একটা চাকার দাগ। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সুজুকি এক্সেস টু সাকসেসে। আপনারা জানেন আমাদের এই পডকাস্টে আমরা চেষ্টা করি আমাদের যারা রাইডার আছেন তাদের সারা জীবনে রাইডিং এক্সপিরিয়েন্স, ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এভরিথিং তুলে আনবার জন্য। আজকে আমার পডকাস্টে যিনি গেস্ট হয়ে এসেছেন তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। তিনি একাধারে একজন রাইডার, একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি লেখনও, আবার তার কিন্তু আরও অনেক না জানা তথ্য আজকে আমি পাবো তার কাছ থেকে। আশা করছি আমাদের সাথে আছেন সাইফুল্লাহ সানি ফ্রম সানিকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানি ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু সুজুকি অ্যাক্সেস টু সাকসেস। থ্যাংক ইউ। প্লেজার আপনার টু বি কেমন হিয়ার। লাগছে বলেন আজকের শোতে এসে? হ্যাঁ, প্রথমবারের মতো পডকাস্ট করতেছি। একটু ভালোই লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ। প্রথমবারে পডকাস্টকে আপনি করছেন না আমি করছি? দুজনই ওকে, সম্ভবত। হ্যাঁ। ওকে। সো সানি ভাই, আমি একটু জানতে চাই প্রথমে, হ্যাঁ। যেহেতু আপনি একজন রাইডার, আপনার তো আরও অনেক পরিচয় আছে, শুরুতে আমি বলছিলাম। হুম, বাট সুজুকির যেহেতু এই অনুষ্ঠানটা, সেখানে আমি রাইডিংটাকেই বেশি প্রেফারেন্স দিব। হুম। আপনার রাইডিংটা শুরু হলো কবে? আমার রাইডিং শুরু হয়েছে অনেক বাচ্চাকালে। হুম, আমাদের বাড়ির ভিতরে মানে হচ্ছে আমার বাবা ছিলেন হচ্ছে মানে মোটরসাইকেল এনথুসিয়াস্ট। হুম, হুম। সে হচ্ছে শখ করে বাইক আপনি কিনতো। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে। এনথুসিয়াজম, হ্যাঁ, ওকে, উত্তরাধিকার সূত্রে পাইছে এটা বলতে পারেন। ওকে। তো তখন ছোটবেলায় তো বাইক চালাতে দিত না। তো হুম, আমরা হুম, যেটা করতাম, আমার চাচাতো ভাই সহ আমরা কয়েকজন ছিলাম সেম এইজ। আমরা হচ্ছে আমার চাচা অথবা বাবা যদি বাইক এনে রাখতো হুম, হুম। বাসার উঠানে, আমরা হচ্ছে বাইক নিয়ে গবেষণা করতাম। এটা আচ্ছা, থ্রটল, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ওকে। ক্লাচ, হ্যাঁ, এটা হ্যাঁ। এভাবে করলে এভাবে চলে। লুকিয়ে লুকিয়ে চালাতেন না। হ্যাঁ, না লুকিয়ে চালানোর আরো পরে। ওকে, তো ৫ বছর শুধু গবেষণা করছি। ওকে। মানে হইতে পারে এরকম যে আ বয়স যখন ৭ ছিল, হ্যাঁ, হ্যাঁ। ৭ থেকে ১২। ১২। হ্যাঁ, শুধু গবেষণাই করছি আমরা। ওকে। প্রত্যেকদিন আমরা দেখতাম বাসার হ্যাঁ, সামনে হ্যাঁ। দিয়ে একটা বাইক গেলে, আচ্ছা এটা একটা এই বাইক। এক্সাইটমেন্ট কাজ হ্যাঁ, করত। ওকে। এক্সাইটমেন্ট। তার পরবর্তীতে হচ্ছে ওই বাবারই একটা বাইক হ্যাঁ, হ্যাঁ। বাসার মধ্যে রেখে গেছে। সে ব্যবসার প্রতিষ্ঠানে গেছিল। আমি কি করলাম, লুকিয়ে হচ্ছে চাবিটা নিয়ে হুম, হুম। দৌড়। হ্যাঁ, দৌড়। ওকে। মানে ঠিকঠাক চালাতে পেরেছিলেন তখন? একটু ভয় ছিল, ঠিকঠাক হ্যাঁ, হ্যাঁ। চালাতেও পারছি। তারপরে আমি একটু দূরে যাওয়ার পরে বাবার এক বন্ধু আবার আমাকে দেখে ফেলছে। আহা! সেটা নিয়ে যে আমার কি মানে চুরি পরিমাণ করতে ভয় গিয়ে ছিল। ফার্স্ট দিনই ধরা। হ্যাঁ, সেটা নিয়ে আচ্ছা। প্রচুর পরিমাণ ভয় ছিলাম। হ্যাঁ, কি হ্যাঁ। হবে না হবে, কিন্তু না, ওই লোকটা ভালো ছিল, বলেনি। তো এখান থেকে এই যে এখন আপনি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, বড়। হ্যাঁ, রাইডার হিসেবে সকলকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করার পাশাপাশি হ্যাঁ। কি আসলে করতে হবে, কি করতে হবে না, তারপরে ইন্সপায়ারও করছেন। কেন আমি আপনার স্ট্রাগলটা একটু শুনতে চাই সানি ভাই। স্ট্রাগল বলতে প্রথমত বাইক চালানো ইটসেলফ ইজ এ রিস্কি থিং। হুম, হুম। বাংলাদেশে চালানো আরো বেশি রিস্কি থিং। কারণ ওকে। বাংলাদেশের সবার রোড সেন্স অনেক বেশি ভালো, তো যার কারণে ওকে। আমাদেরকে অতি সাবধানে চালাইতে হয়। যার কারণে হচ্ছে ফ্যামিলি থেকে প্রথমত অ্যালাউ করতেছিল না যে তুমি হুম, হুম। বাইক কিনবা। আমি কি করছি, আমি টিউশনের টাকা জমাইছি, জমা হচ্ছে ফ্যামিলিকে দিয়ে দিছি। হুম, হুম। তারপরে এবার যুদ্ধ লাগিয়ে দিছি, আমার বাইক লাগবে। ও, ওকে, আগে আগে শান্তি করেছেন। হ্যাঁ, ওকে। শান্তি করছি। তো তারপর হচ্ছে আমি ওই যে টিউশনি করাতাম ইউনিভার্সিটি হুম, লাইফে হুম। প্রচুর পরিমাণ। তখন ফ্যামিলিকে বুঝাইলাম যে আমার একটা বাইক দরকার। ঢাকা হুম, হুম। শহরে আসলে চলতে হইলে বাইকটা আসলে ইম্পোর্টেন্ট। এই যে সবাই জ্যামে আটকে থাকে, চিপা দিয়ে শুধু বাইকগুলাই যাচ্ছে। ওকে। এই ইম্পোর্টেন্স দেখায় হচ্ছে আমি বাইকটা ১ম এ নেই। নেই। আর কনটেন্ট ক্রিয়েশন এ আমার আসার পেছনে মূল এটাই রিজন ছিল যে মানুষ বাইকারদেরকে একটু নেগলেক্ট করে দেখে, ছোট হুম, করে হুম। দেখে। বাইকার মানে হচ্ছে এরকম, হুম, হুম, এরকম, হুম। এরকম, এরকমই। স্পেশালি যারা গাড়ি চালায়। তা আমার চিন্তা ছিল যে অন্তত যারা আমার অডিয়েন্স হবে তারা যেন বাইকিং সম্পর্কে একটা পজিটিভ মাইন্ডসেট রাখে। হুম, হুম। বাইকিং মানেই যে শুধু টানাটানি না, বাইকিং মানেই যে স্পিডিং, এই জিনিসগুলো না। বাইকিং মানে একটা ভদ্রলোকও বাইক চালাতে পারে। বাইকিং মানে হতে পারে এক্সপ্লোর, বাইকিং মানে হুম, হতে হুম। পারে ট্রাভেলার। সেই জিনিসগুলো আমার ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি এবং সেটাই হচ্ছে ফোকাস। হুম, হুম। আল্টিমেট গোল ওটাই যে মানুষ বাইকিং সম্পর্কে একটা ভালো ধারণা পাক। আচ্ছা। তো আমি জানতে চাই সানি ভাই, আপনি তো বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ান। আপনার কনটেন্টে আমরা দেখতে পাই যে আপনি হুম, হুম। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন। দেশের কোন জায়গাটায় আপনার বাইক চালিয়ে সবথেকে শান্তি লাগে ঢাকা ছাড়া? অনেকগুলো জায়গা আছে। একটু মানে শুনি। আসলে একটা স্পেসিফিকলি বলা যাবে না। হুম, ১ম এ যদি আমি একবার টপ লিস্টে রাখি হুম, হুম। তাহলে আমি বলব সেটা অবশ্যই হচ্ছে মেরিন ড্রাইভ।
ওকে। আপনি কক্সবাজার থেকে একবারে সাবরাং হুম, হুম। বেরিবাদ, যেটা টেকনাফ 0 পয়েন্ট বা সাবরাং 0 পয়েন্ট যেটা, সেখানে যাবেন। হুম, হুম। সেটা হচ্ছে আমার একবারে ফেভারিট। মানে কক্সবাজার গেলে ওই জায়গাটা কখনো বাইক রাইড মিস হয় না। এবং আচ্ছা। বাইক ছাড়া আপনি ওই জায়গাটা কোনো ভেহিকল দিয়ে মজা পাবেন না। আচ্ছা, আমি একটু জানতে চাই সানি ভাই, এখানে ধরেন যে থাকে না যে অনেক বাইকাররা আছে যে এখন আগে যেটা হতো আপনি যেটা বলছিলেন আঙ্কেল চালাতো ওইটা দেখে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন। এমন তো অনেক আছে যে ফ্যামিলিতে আসলে কেউই কখনো চালায় না, সেও আসলে বাইক রাইডিং এ এসেছে। হুম। তারপর একটা ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট হয়েছে যে না তুমি বাইক চালিও না, কেউ চালিয়েছে বাবা চালায়নি, দেখো তুমি কেন চালাবে। ওরাও কিন্তু আপনাকে ফলো করে এবং আমরা হুম। এই নিউজ অনেক পেয়েছি যে তারা আপনার ভিডিও দেখে এই যে দেখো উনি বাইক চালাচ্ছে, এইভাবে চালালে ইটস সেফ। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার কেমন লাগে? হ্যাঁ, ডেফিনিটলি আমাকে কমেন্ট করে, মেইল করে হুম, যে হুম, ভাই মানে ধরেন বাসা থেকে বাইক কিনে দিচ্ছে না। হুম, হুম, দেখেন যে এই যে আপনার ভিডিও দেখা এই লোকটা ভদ্র আছে। দেখেন বাইকার মানে ভদ্র হয়। হুম, 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 তুমি কিনে দিলে আমি উল্টাপাল্টা চালাবো না। আমি উনার মতো চালাবো। এটা মানুষজন যখন জানায় ডেফিনিটলি ভাল লাগে। হুম, হুম, এবং হ্যাঁ, ওই তো যে এই ফোকাসটা নিয়ে কাজ করতেছি। হুম, হুম। যে একটা সেফ ভালো, ট্রাভেল। হ্যাঁ, সেফ ট্রাভেল বা হুম, হুম, হচ্ছে বাইকারদের একটা ভালো হুম, হুম। চেহারা আছে সেটা একটু দেখুক মানুষ। স্পেশালি ঢাকা সিটিতে আমরা সবাই জানি একটু কেওটিক, একটু ক্রাউডি থাকে সবসময়। ট্রাফিক আইন মেনে আসলে রোডে চলাচল খুব একটা আমরা ওইভাবে এখন হয়তোবা চোখে পড়ে, বাট আমি যদি আজকে থেকে 10 বছর আগে যদি যাই, সেই সময়টা আসলে খুব ট্রাফিক আইন মেনে যে সবাই লেন ধরে চালাচ্ছে এরকম ব্যাপারটা হয় না। থাকে না অদ্ভুত কিছু ঘটনা তো ঘটেই থাকে প্রতিনিয়ত। মজার কোনো বা ইনসিডেন্ট কিংবা মানে সারা জীবন মনে থাকবে এটা অনেক ভয়ঙ্কর ছিল আমার সাথে, এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা? ভয়ংকর এক্সপেরিয়েন্স আছে। ওকে, একটু ভয়ংকর শুনি। এক্সপেরিয়েন্স আছে। মজার এক্সপেরিয়েন্স আছে। ধরেন হচ্ছে ঢাকা শহরে জ্যামের ভিতরে দাঁড়ালাম। হুম, পিছন থেকে এসে কেউ একজন আমার বাইকের পিছনের চাকায় দুম করে মারলো। ওকে। পিছনে তাকায় দেখলাম একজন হাসে, হা, 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 মামা ভুল হয়ে গেছে মামা। বুঝতেছেন কে? বিশিষ্ট ব্যাটারি। তখন মামা এটা করছো কেন মামা? হ্যাঁ, হ্যাঁ, ব্রেক ধরে নাই, এই হইছে, সেই হইছে। ওকে, এই ধরনের ঘটনা তো একবারে নিয়মিতই ঘটতেছে এখন ঢাকা ওকে, শহরে। আর সবচেয়ে ভয়াবহ এক্সপেরিয়েন্স যেটা আমার সাথে ঘটছে সেটা হচ্ছে আমরা তখন 64 ডিস্ট্রিক্ট ট্যুর রাইডে বের হয়েছিলাম। ওকে। একসাথে 64 জেলা ঘুরে বেড়াবো এরকম হুম, একটা হুম, প্ল্যান। তো সেদিন ১ম যেদিন আমরা বের হই ওইদিন হচ্ছে আমাদের ডেস্টিনেশন ছিল ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে, তারপর আমরা গেছি হচ্ছে গাজীপুর, হুম, হুম, নরসিংদী, তারপর হচ্ছে রাতে থাকবো আমরা কিশোরগঞ্জে। তো কিশোরগঞ্জে যখন ঢুকি তখন বাজে হচ্ছে রাতের ১২টা। ওকে। শীতকাল ছিল, প্রচণ্ড রকমের কুয়াশা, হুম, কিচ্ছু হুম, দেখতেছি না সামনে। খুব আস্তে, আস্তে বাইক রাইড করতেছি। প্রচণ্ড ঠান্ডা, শরীরের মধ্যে হাত কাঁপতেছে। হুম। গ্লাভস সব ফ্রিজ ভিজে হয়ে গেছে। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। গ্লাভস সব ভিজে গেছে কুয়াশায়। তো একটু সামনে গিয়ে দেখি যে রাস্তার মধ্যে জ্যাম। তো ওকে, এখন বাইক নিয়ে তো আমরা চিপা দিয়ে বের হয়ে গেছি সামনে। সামনে গিয়ে দেখি ওই সাইডেও জ্যাম এবং রাস্তার মাঝখানে একটা লোক পড়ে আছে, যার ২ টা অংশ ২ দিকে, মাঝখান দিয়ে একটা চাকার দাগ। ১ম দিন ওইটা দেখে যে কি পরিমাণ খারাপ লাগছে। আমরা মাত্র ট্যুরে বেরিয়েছি। আরো ২৫ দিন আমাদের ট্যুরে হুম, বাকি হুম, আছে। হুম। ব্যাড বাজ একটা। হ্যাঁ, একবারে মানে ভয়াবহ পরিস্থিতি। হুম, হুম। ওইটা ছিল আমার লাইফে এক্সট্রিম দেখা একবারে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। আচ্ছা, তখন আমি আমার মানে ওই হুম, দিন ফিল হয়েছে ভাই আমরা সাবধান থাকতে হবে। হ্যাঁ। এই যে সাবধানতার কথা সানি ভাই, আমরা ধরেন যে রাস্তায় বের হলেই দেখি যে বাইকের পিছনে যে মানুষটা বসে আছেন, সামনের মানুষটার মানে হেলমেট ঠিকঠাক থাকলেও পেছনের মানুষটার হেলমেট খুব একটা আমরা প্রায়োরিটি দেই না। তো এইটা নিয়ে কি আপনার কোনো মতামত আছে কিনা, বা এটা নিয়ে আপনি হ্যাঁ, অবশ্যই মানে কতটুকু আসলে হেলমেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা বিষয় বাংলাদেশে হুম, হুম, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে রাইডিং সেন্স। ওকে, আমাদের দেশের মানুষের রাইডিং সেন্স একটু কম আছে। সেটা হুম, হোক হুম, বাইকার, সেটা হোক রিক্সা ড্রাইভার। রিক্সা ড্রাইভার তো একবারে হুম, যাতা অবস্থা। হুম, আর গাড়ি চালকরা মোটামুটি হ্যাঁ, একটু মেইনটেইন করে চালানোর চেষ্টা করে। হুম, আমি হুম, দেখি যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে যদি ভালো ড্রাইভিং করে সেটা হচ্ছে গাড়ি ড্রাইভার। কারণ হুম, হচ্ছে তার গাড়িতে যদি দাগ পড়ে তাহলে মালিককে জবাব দিতে হবে। সেজন্য ওরা খুব ভালোভাবে চালায়। কিন্তু এছাড়া মোর অর লেস সবাই খুব রেকলেস। হুম, ড্রাইভিং হুম, সেন্স খুব একটা বেশি নাই। কখন ওভারটেক করতে হবে, কখন লাইন চেঞ্জ করতে হবে। হুম, তারপরে লুকিং গ্লাস দেখার যেই প্রবণতাটা, অভ্যাস সেটা হ্যাঁ, তো নাই। ওকে, আমি থাইল্যান্ড তারপরে মালয়েশিয়া এসব দেশে রাইড করে আসি। ওকে, ওখানে যখন আমি রাইড করতেছি ওদের ফার্স্ট লেন থাকে। আমি যখন বাইক ফার্স্ট লেনে চালাচ্ছিলাম, আমার স্পিড ১৫০ ১৭০ গেছে। ওকে, আমি দেখতেছি আমার সামনের যে গাড়িটা আছে সে আমাকে অটোমেটিক জায়গা ছেড়ে দিচ্ছে। আমি ওকে, হর্ন দিতে হচ্ছে না, কিচ্ছু কিছু দিচ্ছে না, হচ্ছে না। কারণ ওরা সবসময় হচ্ছে ওদের লুকিং গ্লাসে দেখতেছে যে পিছনে কে আছে। হুম, হুম। তা আমাদের দেশে এইসব নাই। আচ্ছা, সানি ভাই আপনি কমপ্লেইন যেটা করলেন, যে সবাই লেন মানে না, এটা না, ওইটা না। নিশ্চয়ই সমাধানটা মাথায় রেখেই কমপ্লেইন হ্যাঁ, করেছেন। ডেফিনিটলি। তো আপনাকে যদি একটা রোড ম্যাপ দেয়া হয় যে রাইডিং রুট আপনি করেন হুম। বাংলাদেশের জন্য কিংবা ঢাকা সিটির জন্য, আপনি কি করবেন? কোন দিকে করবেন? কিভাবে প্রথমত করবেন? হচ্ছে ইমপ্লিকেশন আমাদের আইন আছে। হুম, ইমপ্লিকেশন হচ্ছে না। এটা হচ্ছে মূল ইস্যু। আর হুম, হুম, আইন সবার জন্য সমান হইতে হবে। ওকে, রিক্শাওয়ালার জন্য যেটা, বাইকারদের জন্য যেটা, বাস ড্রাইভারদের জন্য যেটা, গাড়ি ড্রাইভারদের জন্য সেটা। হুম, হুম,
যে কে মেন রাস্তায় উঠতে পারবে না, আপনার সেগুলো ইমপ্লিকেশন করেন। তার পরবর্তীতে আসেন হচ্ছে প্রচুর পরিমাণে আমার মনে হয় যে ট্রেনিং দিতে হবে। হুম, হুম, তারপর ধরেন আমাদের দেশে যে লাইসেন্স পাওয়ার প্রসেসটা সেটা খুব ইজি। হুম। এত ইজি হওয়া আসলে দরকার না নাই। মানে এটা থাকে না সানি ভাই জটিল হওয়া দরকার। যে সাইকেল যে চালাতে কেউ পারি লাইসেন্স পাবে আর রাস্তায় হ্যাঁ, নেমে যাবে না, দরকার ওইটাই। নাই। সাইকেল চালাতে পারি, আমি বাইক নিয়ে বের হয়ে গেলাম। এই জিনিসটা আমার মনে হয় যে সুজুকি রাইডিং স্কুল আছে। হ্যাঁ, সুজুকির যেটা জানলাম হচ্ছে রাইডিং স্কুল শুরু হুম, করছে। ডেফিনিটলি একটা ভালো হুম, ইমপ্যাক্ট হুম। অবশ্যই ফেলবে। ধরেন বাইরের কান্ট্রিতে যেটা করে সেটা হচ্ছে ইউকে, তারপর ইউএসএ বা হচ্ছে সিঙ্গাপুরে গিয়েও দেখলাম। লাইসেন্স পেতে হইলে আগে ৬ মাসের একটা কোর্স কোর্স করতে করতে হবে। হবে, রাইট। প্র্যাকটিক্যাল আছে, থিওরিটিক্যাল আছে। হুম, হুম। সবকিছু তারপরে করে এক্সাম দেওয়া তারপরে গিয়ে এক্সাম দিয়ে সে তারপর রাস্তায় নামতে এবং পারবে। এক্সামটা শুধুমাত্র মানে প্র্যাকটিক্যাল হয় না কিন্তু। হ্যাঁ, থিওরিটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয় এবং ভাইভাও হয় হ্যাঁ। ওদেরকে। সেটা ওদের বাংলাদেশেও এই হ্যাঁ। সিস্টেমটা আছে কিন্তু বাংলাদেশে ট্রেনিং এর সিস্টেমটা নাই। একদম, একদম। যে যারা কেউ আসলে গেল আর হচ্ছে একটু যদি খরচ করে ফেলে যায়। আচ্ছা, তো যারা ভাবছেন যে আসলে সুজুকির কোন রাইডিং স্কুলের কথা আমরা বলছি, বেসিক্যালি তেজগাঁ 5 সেন্টারে সুজুকির একটি ট্রেনিং স্কুল আছে রাইডারদের। সেখানে আপনারা চাইলে কিন্তু একদম ফ্রি রাইডিং স্কুল যেটাকে বলে সেটা করতে পারবেন, রাইডিং ট্রেনিং করতে পারবেন এবং সেটার জন্য অনেক কিছু করতে হবে এমন না, শুধুমাত্র ফেসবুকে ওদের যে পেজটি আছে সেখানে আপনারা গিয়ে কন্ট্যাক্ট করলে ওরা আপনাদেরকে গেট ব্যাক করবে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি একটু জানতে চাই, আপনি যখন প্রথম কন্টেন্ট শুট করলেন, যেদিন মনে করলেন যে কন্টেন্ট বানাতে হবে বস, এরপর শুট করলেন, এরপর যখন ছাড়লেন ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে ইউটিউবে কিংবা তখন তো আর ইউটিউবে, ফেসবুক, হ্যাঁ ইনস্টাগ্রাম অত বেশি আচ্ছা ফেমাস ছিল ইউটিউবে না। আপনার প্রথম কন্টেন্ট, হ্যাঁ। তখন মানে থাকে না যে কন্টেন্ট বানানোর পর ছেড়ে দিলেন, এরপর ভিউজ হলো, এরপর কি মনে হয়েছে অনেক বছর পর দেখে কন্টেন্ট, বা এখন দেখে কি মনে হয় ওটা আমার বানানোর জন্য না বানিয়েছিলেন আমার নাকি? ফার্স্ট কনটেন্টটা এখনো আছে ইউটিউবে। হ্যাঁ। মানে দেখে আমি আসলে ইন্সপিরেশন নিই। নিজের জন্য ওকে। ইন্সপিরেশন। কারণ হচ্ছে আমি যখন ব্লগিং শুরু করি I had no idea about ব্লগিং, ক্যামেরা হুম, পজিশন, হুম, হুম। এডিটিং, লাইটিং। I knew nothing. আমি কিছুই জানতাম না। ওকে। একবারে জিরো থেকে স্ক্র্যাচ থেকে হুম, হুম। শখের বশে শুরু করা। ওকে। প্রথম ভিডিও যখন শুট করছিলাম, শুট করে যখন আমার বন্ধু-বান্ধবরে পাঠাইছিলাম, হ্যাঁ। বন্ধু-বান্ধব তো হাসাহাসি কে- যা অপমান করছে আমারে। কেন? মানে ওই তো প্রেজেন্স কেমন জানি, তারপরে কিন্তু ওইটা তো আমার ভেরি বিগিনিং। কিন্তু এখন আমার চ্যানেলে ওই ফার্স্ট ভিডিও আছে। হ্যাঁ, আমি এবং দেখি ফ্রেন্ডরা এখন প্রাউড ফিল করে না? হ্যাঁ। বলে রাস্তায় নামলে বলে, জানো সানিগিরির সানি আমার ফ্রেন্ড। আমি বন্ধু-বান্ধবদের বলি তোরা মজা নিছিলি। মজা নিছিস। আচ্ছা, নিশ্চয়ই আপনার ভিডিও দেখে কিংবা হ্যাঁ, কনটেন্ট দেখে অনেকেই ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ। আপনি এটা যে জানতে পেরেছেন অনেক পরে, আপনাকে ট্যাগ করে কিংবা আপনাকে মেনশন করে অনেক জায়গায় আমি অনেক ভিডিও দেখেছি যে সানিগিরি ভাই দেখেন আপনার কনটেন্ট দেখার পর আমি স্টার্ট করেছি। আচ্ছা। বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন পেজে আসলে যায়। তখন আপনার মানে কি অনুভূতি হয় আসলে? না ডেফিনিটলি আমার কাছে ভালো লাগে হুম, হুম, এবং আমার মনে হয় যে আমার এখন অনেক কিছু লার্নিং করার হুম, হুম। জায়গা আছে। আমি প্রতিনিয়ত শিখতেছি, আর অনেক দূর শিখতে হবে। আচ্ছা। আর শিখার প্রসেসে যদি কেউ আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় ডেফিনিটলি এটা তো ভালো লাগার। আপনার জার্নিটা সম্পর্কে যদি আরেকটু শেয়ার করতেন আমাদের সাথে, যে আপনার আসলে উম পাওয়ার জায়গা থেকে কতটুকু আপনি পেলেন? কতটুকু আপনি দিতে পারলেন? আমি পাইতে চাই না, দিতে চাই বেশি। তারপরে মাঝে মধ্যে টাকার দরকার হয়। না, তখন না, আরকি কিন্তু আপনি পেয়েছেন তো অনেক। আপনি সুযোগ পেয়েছেন হ্যাঁ। অনেক। আপনি অনেক এমন, এমন জায়গা আছে যেখানে আসলে মানুষ যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আপনি যেতে পেরেছেন। ওই গল্পগুলো একটু হ্যাঁ, শুনতে চাই। মানে হচ্ছে একবারে শুরু থেকে আমি আসলে অত মানে এই ২০২৫ সালে এসে এমন কিছু হইছে আমার সাথে, হুম, হুম, যেগুলো হয়তো স্বপ্ন দেখি নাই যখন শুরু করছিলাম। হুম, হুম, আমি সেই সাদাসিধা একটা ছেলে, ইউনিভার্সিটি লাইফে হুম, পড়াশোনা করতেছি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি, টিউশন করতেছি, নিজের খরচ নিজে চালাচ্ছি। সেখান থেকে রাইডিংটা শখ হিসেবে শুরু করলাম। তারপর আস্তে, আস্তে যখন বাইক নিয়ে ঘোরাঘুরি শুরু হলো তখন চিন্তা করলাম আচ্ছা আমার তো গল্প হইছে, আমি কিছু গল্প বলতে হুম, পারি। হুম, হুম। তো সেই গল্পগুলো আস্তে, আস্তে শেয়ার করা শুরু করলাম এবং সেই গল্প শেয়ার করাই হচ্ছে আমার জীবনে অনেক অপরচুনিটিস নিয়ে আসছে। যেমন হচ্ছে ১ম এ স্বপ্ন দেখতাম হচ্ছে লাদাখ যাওয়ার, হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। তো সেটা এক্সপ্লোর করে আসি এবং ব্লগিং আমাকে সেখানেই নিয়ে গেছে। আমি সেটা এক্সপ্লোর করে আসি। হুম, হুম। তার পরবর্তীতে আরো কয়েকটা দেশ ঘুরে আসলাম। ধরেন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেপাল, হুম, হুম। তারপর রিসেন্টলি ইন্দোনেশিয়া। গিয়েছে প্লেনে, কিন্তু ওখানে কিন্তু রাইড ওইখানে করেছে হ্যাঁ, বাইক। ওইখানে গিয়ে তারপর হচ্ছে ধরেন বাংলাদেশে থেকে আমরা যে বাইকগুলো রাইড করার স্বপ্ন হ্যাঁ, দেখি, হ্যাঁ, আমরা দেশের বাইরে গিয়ে আমি এখন সেই বাইকগুলো এখন অনায়াসে চালাতে পারছি। চালাতে থাইল্যান্ড পারছেন। গিয়ে ভার্সেস 650 আমার খুব পছন্দের হুম, বাইক, হুম, সেটা চালালাম। সুজুকি V-Strom হুম, হুম। 1000 যেটা, সেটা আমি থাইল্যান্ড গিয়ে চালানোর সুযোগ হইছে ওকে। আমার। তো সেগুলো তো বাংলাদেশে বসে এতদিন স্বপ্ন না, দেখতাম। হ্যাঁ। ব্লগিং এর কারণে সেটা পূরণ হইছে। তারপরে রিসেন্টলি ২০২৫ সালের যে ঘটনাটা, সেটা হচ্ছে MotoGP তে আমি বাংলাদেশ থেকে ১ম বারের মতো কেউ একজন ইনভাইটেড হইছে হুম, হুম। এবং মার্ক মার্কুইজ, যাকে হচ্ছে MotoGP লিজেন্ড লিজেন্ড বলা বলা হয়। হয়, হ্যাঁ।
তার সাথে দেখা করার সুযোগ হয়েছে, তার একটা ছোট্ট ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার করার সুযোগ সুযোগ হয়েছে। হয়েছে। তো আচ্ছা। সে এখনো মনে হয় আমার কাছে স্বপ্ন। এখনো হুম। মনে হচ্ছে আমার কাছে স্বপ্ন। আমি মনে আছে যে ওইটা শেষ করে ইন্দোনেশিয়াতে গেলাম, একটা বিদেশি কাপলের সাথে দেখা হইছে। তো ওকে আমি ভিডিও দেখাচ্ছিলাম, দেখো আমার মার্কুইজের সাথে দেখা হইছে। আমাকে দেখাচ্ছে যে ওর গুজবাম্প হ্যাঁ, হচ্ছে। গুজবাম্পস, তুমি মার্কুইজের সাথে দেখা হইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের লোক ওইখানে কেমনে গেছে? আমি হ্যাঁ, বললাম হ্যাঁ। ফ্রিতে গেছি। আচ্ছা। সানি ভাই, ধরেন যে যারা এখন দেখছেন আমাদেরকে সোশ্যাল হ্যান্ডেলে আমাদের এই পডকাস্টটা, অনেকের প্রশ্ন আছে যে কনটেন্ট ক্রিয়েটিং করতে গেলে স্পেশালি রাইডিং এ আপনার ইম্পোর্টেন্ট জিনিস কোনটা? মোটরসাইকেল? গ্লাভস? আমি নাকি আত্মবিশ্বাস? দূর যা হওয়ার হবে? আমি বলি আরকি, সবসময় বলি যে হ্যাঁ। মোটো ব্লগিং হুম, হচ্ছে হুম। সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস। ওকে। আমি না, একটু জানতে চাই সানি ভাই আপনার কাছে, আপনি যখন রাইডিং কনটেন্ট শুরু করলেন, এরপর অনেক বছর হলো কনটেন্ট বানাচ্ছেন। ইউটিউব থেকে শুরু করলেন, এরপর সোশ্যাল হ্যান্ডেলে আপনার পদযাত্রা। এরপর ভালো, ভালো কনটেন্ট বানাচ্ছেন, বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন করছেন। আমি জানতে চাই যে কবে আপনার মনে হলো যে রাইডিং কমিউনিটিতে আপনি একটা সুপারস্টার হয়েছেন? এটা কোন ভিডিওর পরে বা আমার কোন আমার মোমেন্টের এখনো পর আপনার মনে হয়েছে? আমার এখনো ফিল হয় না যে আমি সুপারস্টার বা ওই ধরনের কিছু হইছি। হ্যাঁ। বাট হ্যাঁ, ভাই ব্রাদার যখন আসে বলে ভাল লাগে। হ্যাঁ, হ্যাঁ। একটা ইমপ্যাক্ট হচ্ছে জিনিসটা কি, আমি যখন কোচিং এ ক্লাস নিতাম, হুম। আমার ১ম মানে এই যে আমি কথা বলতেছি, কনটেন্ট বানাচ্ছি, সেটার একটা লার্নিং আমি পাইছি হচ্ছে স্টুডেন্টদেরকে পড়ানোর মাধ্যমে। ওকে। তো স্টুডেন্টদের মাধ্যমে প্রতি বছর প্রায় আমার ৩ থেকে ৪,০০০ স্টুডেন্ট হুম, থাকতো। হুম। তো তাদের মধ্যে এক ধরনের পপুলারিটি কোচিং থাকতো। সেন্টারে, হ্যাঁ। হ্যাঁ। তো ভ্লগিং এর আগেও স্টুডেন্টরা আমার সাথে হুম। এসে সেলফি তুলতো। ওকে। তো সেই ধরনের ফিলটা আমার কাছে ছিল। আচ্ছা হ্যাঁ। ওকে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে এটা একটা রেসপন্সিবিলিটি। আপনার এই রাইডিং কমিউনিটিতে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর কে? রাইডিং যার কমিউনিটি, কনটেন্ট ভালো লাগে আপনার? আমার বন্ধু রাহাত হুম, হুম। আউটসাইডার, ও খুব ভালো কনটেন্ট হুম, বানায়। হুম। মিজু ভাই খুব ভালো কনটেন্ট বানায়। রানা ভাই খুব ভালো, একেকজনের জনরা একেক রকম, বাট স্টিল হুম, তারা হুম। তাদের জনরাতে খুব ভালো করতেছে এবং ভালো, ভালো কন্ট্রিবিউশন রাখতেছে। ওকে, সো যেকোনো একজনের নাম বলতে হবে। যেকোনো একজনের নাম বলতে হবে, এটা তো টাফ কোয়েশ্চেন। কারণ আমি ইউটিউবিং যাদেরকে দেখে শুরু করছি, তাদের মধ্যে আসলে বাংলাদেশী কেউ নাই। হ্যাঁ। সব হচ্ছে বাইরের লোকজন। কেসি নাইস্টার, ইরফান জুনেজো, তারপরে এমএসকে ছিল, মুম্বাইকার নিখিল ছিল। এরা হচ্ছে সব হুম, হুম। বাইরে। তো আমরা বাংলাদেশি মোটো ব্লগিং আমরা কয়েকজন একসাথে শুরু করছিলাম। ওকে, সো তারাই আপনার হ্যাঁ, কাছে। মানে আমরাই একসাথে শুরু করছি এবং এখন যাদেরকে দেখতেছেন বেশিরভাগ তারাই বন্ধু-বান্ধব। আমরা সব ভাই ব্রাদার। ওকে, ঘুরে ফিরে আপনারাই। ঘুরে ফিরে আমরাই। ওকে, সানি ভাই, লাস্ট কোয়েশ্চেন পডকাস্টে, সেটা হলো যে আপনার সানিগিরি এই নামটা কেন? ওয়াই সানিগিরি? আচ্ছা, সানিগিরি অনেকবার বলা হয়েছে, যদিও অনেক হুম। ইয়াতে। সেটা হচ্ছে যে সানি যেটা করবে হুম। সেটা হচ্ছে সানিগিরি। দাদাগিরি, ও দাদা আচ্ছা। যেটা করে সেটা কি? দাদাগিরি। ওকে। তো সানি কি করে? সানি ঘুরে, সানি গল্প বলে, হ্যাঁ। সানি কাহিনী শোনায়। তো সানি যা করবে সেগুলোই হচ্ছে সানিগিরি। সানি তার ভাই, সাথে আমি অনেক দেখেছি লুঙ্গি আর স্যান্ডেল পরে বাইক চালাচ্ছে। ওরা হেলমেটের তো বালাই নাই। So, এনাদেরকে কি বলবেন আপনি? গ্রামের দিকে গেলে ওটা খুব কমন বিষয়। আমাদের এটা হচ্ছে কালচার। হ্যাঁ, কালচারের একটা অংশ। হ্যাঁ। কিন্তু কালচার মেইনটেইন করতে গিয়ে যখন নিজেকে আসলে আ এরকম আনসেফ একটা জোনে একটা মানুষ ফেলে দেয়, হুম, এই হুম। জিনিসগুলো কি কখনো ভেবেছিলেন যে এই জিনিসগুলো নিয়ে আসলে আপনাদের কমিউনিটির কাজ করা উচিত? হুম, হুম। করেছেন কি? হ্যাঁ, অবশ্যই সব বাংলাদেশের বাইকিং কমিউনিটি কিন্তু অনেক স্ট্রং। হুম, অনেকগুলো গ্রুপ আছে এবং প্রত্যেকটা জেলায়, জেলায় ওই জেলাভিত্তিক কয়েকটা গ্রুপ আছে এবং হুম, ওরা হুম। অনেকগুলো কাজ করে। যে বিভিন্ন ধরনের রাইডিং উইক আছে। তার পরবর্তীতে হচ্ছে আ বাইকিং ডে আছে কিছু। অ্যাসোসিয়েশনের হ্যাঁ, মাধ্যমে, আচ্ছা। এর মাধ্যমে সুজুকিরও সম্ভবত একটা ক্লাব আছে। হুম, হুম, সুজুকি রাইডার্স ক্লাব অর হুম, সামথিং। হুম, তো তারা এরকম ধরনের সিএচআর করে। বিভিন্ন হুম, হুম। ধরনের এক্টিভিটিস করে। যেখানে তারা সোশ্যাল অ্যাওয়ারনেসটা হ্যাঁ, আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট দেখায়। করার চেষ্টা করে। আচ্ছা, বাংলাদেশের রাইডিং কমিউনিটিতে আছে আচ্ছা। এবং বাংলাদেশের বাইকারদের থেকে এটা পাওয়া যায়। যারা ওকে, রিয়েল বাইকার, ওকে। যারা প্যাশন থেকে বাইক চালায়, তারা এই জিনিসগুলো মেইনটেইন করে। আর এমনি লোকাল মানুষদেরকে তো আপনি বুঝাইতে পারবেন না। হ্যাঁ। বুঝাইতে গেলে গালি খাবেন, থাক। আচ্ছা সানি ভাই, আপনাকে যদি বাংলাদেশে ৩ টা লোকেশন সিলেক্ট করতে বলি ঘুরতে যাওয়ার বাইক নিয়ে, তাহলে আপনার কাছে টপ ৩ কোনটা? টপ আপনি তো 3, মেরিন ড্রাইভ বললেন। না টপ 3 আসলে ইয়া করা যাবে না। ওকে, অনেকগুলো আছে ফেভারিট। ওকে। যেহেতু বাংলাদেশের কোনা-কানা আলহামদুলিল্লাহ আমার ঘোরার ঘোরা শেষ সৌভাগ্য হয়েছে। 64 ডিস্ট্রিক্ট 64 একদম। ডিস্ট্রিক্ট তো ঘুরছি। এরপরে আরো আরো যতগুলা বাকি ছিল, ভিতরে হ্যাঁ, কিছু বাকি নাই আসলে। আশেপাশে সব। তো সেক্ষেত্রে আমি একবারে টপ লিস্টে রাখবো হচ্ছে মেরিন ড্রাইভকে। হুম, হুম। একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, আহা। কক্সবাজারের ঠান্ডা বাতাস। হুম, হুম। আপনি হেলমেটের ভাইজরটা খুলে দিবেন, ঠান্ডা বাতাসটা আপনার মুখে লাগবে। হেলমেট খোলা যাবে না। হেলমেট না, ভাইজর খুলবেন। হ্যাঁ। খুলবেন, বাতাসটা লাগবে আর একটা দীর্ঘ শ্বাস নিবেন। হুম, হুম। অসাধারণ ফিলিংস। ওকে।
আর ২ নম্বর জায়গা যদি বলি সেটা হচ্ছে আপনাকে যেতে হবে কাপ্তাইতে। ঢাকা থেকে হুম, আপনি রওনা দিবেন। রওনা দিয়ে বারুইয়ারহাট নামে একটা জায়গা আছে। পাহাড়ি হুম, রাস্তা দিয়ে ঢুকবেন। ঢুকে তারপরে হচ্ছে আপনি যাবেন হচ্ছে কাপ্তাই। কাপ্তাইতে গেলেও হবে না। ওইখান পর্যন্ত রাস্তা ভালো। হুম, সরি রাঙ্গামাটি পৌঁছাবেন। রাঙ্গামাটি থেকে আপনাকে রাইড করে যেতে হবে কাপ্তাই। সম্ভবত ২০ বা ২৫ কিলোমিটারের একটা রাস্তা। হুম, হুম, পাহাড়ি রাস্তা। পুরোটাই হচ্ছে কাপ্তাই লেকের পাশ দিয়ে। হুম। কপাল ভালো থাকলে রাস্তায় হাতিও আপনার দৌড়াইতে পারে। আপনাকে দৌড় দিয়েছিল? না, না, না আমরা পাই নাই। ওকে। I wish না আসুক হাতি। সো ওই রোডটাও অসম্ভব লেভেলের সুন্দর। আর ৩ নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে আপনি যখন জিরো পয়েন্টে যাবেন, তেঁতুলিয়া জিরো পয়েন্ট, হুম, হুম, সেটায় যাওয়ার ৫০ কিলোমিটার আগের যে রাস্তাটুকু হুম, হুম, সেটা অসাধারণ। গ্রামের পরিবেশ, রাস্তার উপরে মানুষ ধান শুকাইতে দিতেছে। হুম, হুম। ২ পাশে সুন্দর সারি, সারি বিশাল বড়, বড় গাছ। আপনার খুব দারুণ লাগবে। ওকে। সানি ভাই আপনি যখন রাইড করতেন হুম, তখন অ্যাজ আ রাইডার এক্সপেরিয়েন্স যেমন ছিল কিংবা জীবনটা যেমন ছিল আফটার ইউ স্টার্টেড মেকিং কন্টেন্ট অ্যাজ আ রাইডার হুম। এই দুইটাকে আলাদা করবেন কিভাবে? এই ২ টাকে আলাদা করব। আগে তো শুধুমাত্র নিজের জন্য দেখতাম। হুম, তাই না? এখন আরেকটা অ্যাঙ্গেল চলে আসছে। যে আচ্ছা এখন আমাকে মানুষের জন্য প্রেজেন্ট করতে হবে। যারা হুম, হুম, দেখবে তারাও যেন ভালো করে জিনিসটাকে এক্সপ্লোর করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরা কোথায় সেট করব, কিভাবে হুম, শুট নিব সেগুলার একটা প্ল্যানিং এখন হুম, আরকি হুম, মাথায় নিয়ে ঘুরতে হয়। যদিও এখন আমার রাইডিং অনেক আমি কমায় দিছি। হুম, আগের মতো বয়স নাই। হুম। বয়স না বলতে আগের মতো আসলে এনার্জি এনার্জি নাই। আছে হ্যাঁ, আছে। এনার্জি নাই। ধরেন আগে আমি এখন ওইদিনও চিন্তা করতেছিলাম যে আ আমার ২০২১ সালে তখন কি পরিমাণ এনার্জি ছিল আমি ৩০ দিনের জন্য বের হয়ে গেছি বাংলাদেশের ৬৪ জেলা ঘুরবো। হুম, এখন আমাকে কেউ যদি লাখ টাকাও দেয়, আমি আমার যাব মনে হয় না। না আমার দ্বারা ওইটা সম্ভব হবে। ওকে। তো আমার মনে হয় যে কিছু জিনিস ওই কম বয়সেই আবেগে হুম, করে হুম, ফেলতে হয়। পরে কিন্তু জীবনে আর ওই সময় আসবে না। এখন একদম। আমি এই যে গল্প বলতেছি, হুম, হুম, গল্প হয়ে থাকবে। হুম। বয়স হয়ে গেলে রেসপনসিবিলিটিস চলে আসলে আপনি আর সেটা পারবেন না। তাই কম বয়সেই এক্সপ্লোর করে নেন। ওকে। যারা রাইডার আছেন তাদের জন্য এটা অ্যাডভাইস ছিল, ঠিক না? সো হ্যাঁ। আগে রেসপন্সিবিলিটিটা কম ছিল, এখন রেসপন্সিবিলিটিটা বেশি আফটার স্টার্টিং কনটেন্ট অ্যান্ড অল। সেটা হইতে পারে রেসপনসিবিলিটিস ওকে, অনেক কিছু। ওকে। ভাই আপনি লাদাখের কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে লাদাখ তো ধরেন যে অনেকের এমনি, এমনি যাওয়ার স্বপ্নের জায়গা। সো ওখানে ঠান্ডা অনেক থাকে এবং এর মধ্যে মানে মানুষ হাঁটবে কি এটা নিয়ে টেনশনে থাকে। আপনি ওখানে বাইক রাইড করে আসছেন। এক্সপেরিয়েন্সটা জানতে চাই। এটা তো একটা ড্রিম রাইড ছিল। মানে হ্যাঁ, আমি লাদাখ গেছি টোটাল ২ বার। ওকে। ১ম বার হচ্ছে আ মিস করে ফেলছিলাম অনেক জায়গা। আমাদের বাংলাদেশের জন্য অনুমতি ছিল না। পরের বার হচ্ছে অনুমতি যখন ওপেন হইছে তখন হুম, আবার হুম, গেছিলাম হচ্ছে। তো ১ম বারের এক্সপেরিয়েন্স ১ম বার ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় ট্যুর, হুম, বড় হুম। রাইড ছিল। ১ম বারের মতো দেশের বাইরে আরকি। এর আগে কখনো আমার দেশের বাইরে যাওয়ার এক্সপেরিয়েন্স হয় না। তো ওইটাই ছিল। আমি আর আমার বন্ধু তৌকির প্ল্যান করে বের হয়ে গেছি এক হুম, বাইকে হুম। ২ জন। গিয়ে এত ঠান্ডা আমার জীবনে দেখি নাই। কারণ হুম, আমরা হুম। বাংলাদেশে থাকি ঠান্ডার কটুকি পড়ে। হুম, হুম, হুম। ১৬ ডিগ্রি, ১৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি হইলে আমরা মনে করি অনেক ঠান্ডা। হ্যাঁ। ওখানে যাওয়ার -2, -3, -2 -3 ওই অবস্থার মধ্যে আমি রাইড করতেছি। আমার এমন অবস্থা হইছে যখন এবং আমরা বাতাসও তো থাকে অনেক হ্যাঁ, ঠান্ডা। প্রচুর পরিমাণ বাতাস থাকে। হুম, তো ওইখানে যখন আমরা পাসগুলা পার হচ্ছি হাইয়েস্ট পাসগুলা পার হচ্ছি তখন হচ্ছে বরফে আমার হাত জমে যাচ্ছিল। হুম। এরকম, এরকম করতেছি, ইঞ্জিনের মধ্যে হাত রাখতেছি, গ্লাভস এবং পরতেছি। অনেক কিছু পরে বাইক অনেক কিছু চালানোটা অনেক পরে কঠিন। আমরা মানে বারবার থামতেছি আর আমার হাত হুম, ফ্রিজ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখি যে পাশ দিয়ে একজন সিং, মাথার মধ্যে ওই যে হুম, সিংদের থাকে না? হুম, হুম। সিং বলতে যারা ওদেরকে কি বলা হয়? পাগড়ি, শিখ, শিখ। পাগড়ি পরে থাকে। হ্যাঁ, হ্যাঁ। শিখ। ওই ভদ্রলোক মাথার মধ্যে জাস্ট একটা পাগড়ি, এরকম জামা টি-শার্ট। আর খালি হাতে রাইড করতেছে। যাচ্ছে দেখলাম আরে এ কি? ওকে, আর আমরা এখানে শীতে কাঁপতেছি। ওকে, তবে ২য় বার লাদাখ যখন গেছি সেটার এক্সপেরিয়েন্স আরেকটু এক্সট্রিম। ওকে। আমরা প্যাংগং লেক নামে একটা জায়গা আছে যেখানে হচ্ছে ওই যে 'থ্রি ইডিয়টস' এর একটা সিন আইকনিক শুট সিন করা ছিল। হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, একটা সিন। ওই তো যে বউ যখন ভেগে চলে আসে, কারিনা কাপুর। হ্যাঁ, 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 ওই সময়টা। তো ওইখানে শুট হয়েছিল। তো আমার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে যখন আমরা যাই আ বিকাল বেলা তখন হইছে এবং তখন চলতেছে হচ্ছে -9 বা 10। ওহ মাই গুডনেস! ওকে। আমি ভিডিও করতে পারতেছি না, হুম, হুম। কান ধরতে পারতেছি না, হাত তো হাত ফিল করা বন্ধ হয়ে ফ্রিজ গেছে। হয়ে যাচ্ছে। মানি হ্যাঁ, যা তা অবস্থা। ওকে। ওইখান থেকে যখন রুমে আসছি আমাদের সাথে এক ভাই, আমাদের হুম, নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। হুম, হুম, সেটা হচ্ছে উমলিংলা। হুম। অ্যারাউন্ড প্রায় ২৯,০০০ ফিট উপরে সম্ভবত। ওরে বাবা! তো ওখানে তো সেইখান শ্বাস নেওয়া কঠিন। হ্যাঁ, সেখানে শ্বাস নেওয়া হুম, মানে পরের দিনের আমাদের ডেস্টিনেশন হইছে ওকে, ওইটা। এখন এই দিনই ঠান্ডায় এই অবস্থা। ওকে, আমার সাথে এক ভাই সে তো দুঃস্বপ্ন দেখছে। ওকে। তার কে মারা গেছে। আমার মনে হয় আর যাওয়া উচিত না। আমরা চলো ব্যাক যাই।
ওকে। পরে তাকে অনেক মোটিভেশন দিয়ে ভাই চলে আসছি বেঁধে আরেকটু টেঁধে বাকি নিয়ে আছে। গেছেন আরকি। সানি ভাই থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। আপনি অনেক দৌড়ের উপর থাকেন। সবকিছু মিলে আপনার কনটেন্ট, আপনার লেখা, আপনার বিজনেস। সো কাহিনী সবকিছু হ্যাঁ। মিলে আসলে দুর্দান্ত একটা সময় আমাদের কেটেছে। ২ টা অ্যাডভাইস আপনার কাছ থেকে চাই। একটা হলো যারা রাইডার আছেন তাদের জন্য, আরেকটা হলো যারা কনটেন্ট ক্রিয়েটর করে রাইডিং নিয়ে তাদের জন্য। আচ্ছা রাইডারদের জন্য ১ম সাজেশন যেটা হচ্ছে আপনি গতি শেখার আগে বাইকে কত স্পিড তোলা যায় সেটা শেখার আগে আপনি হচ্ছে ব্রেকিংটা শেখেন। কিভাবে ব্রেকিং করতে হয়, কিভাবে সঠিক সময়ে বাইকটাকে নিয়ন্ত্রণে আনতে হয় ওইটা বেশি জরুরি। হুম। আপনি কনটেন্ট বানায় উপরে উঠে যাবেন, কিন্তু ব্রেকিং না শিখলে তার আগেই অনেক উপরে চলে যাবেন। তাই বি আচ্ছা। কেয়ারফুল উইথ দ্যাট। আর কনটেন্ট ক্রিয়েশনের জন্য যদি বলি সেটা হচ্ছে অবশ্যই আপনি কনটেন্ট ক্রিয়েশন কেন করতেছেন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। পারপাসটা কি? হোয়াট ইজ ইউর ফিলোসফি অফ মেকিং কনটেন্ট হুম, হুম। সেটা ঠিক করেন। আপনার ভিউজ, টাকা-পয়সা এগুলা হচ্ছে বাই ডিফল্ট প্রোডাক্ট। হুম, হুম। কিন্তু এগুলোর জন্য যদি কনটেন্ট বানান তাহলে আপনার কনটেন্ট কখনো ভালো হবে না। আপনি ভালো কনটেন্ট বানান, ওগুলো অটোমেটিক আসবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টে এসে সানির গিরির কেমন লাগলো? হ্যাঁ, ডেফিনিটলি ভাল লাগছে। ওকে। ১ম পডকাস্ট। হুম, হুম। আই উইশ কনভারসেশন আরো বেশি লম্বা হইতো। আরো অনেক কিছু আমরা জানতে হ্যাঁ, পারতাম হ্যাঁ। নিশ্চয়ই। আরো কোনো না কোনো সিজনে আমরা আপনাকে আরো একবার পাবো আমাদের সাথে। কারণ আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে। থ্যাংক ইউ সো মাচ সানি ভাই। দর্শক আজকের মতো এখানে আমাদের পডকাস্টের এপিসোডটা শেষ হচ্ছে। তবে আমাদের এই সিরিজটা কিন্তু চলবে। নেক্সট পডকাস্টে যিনি গেস্ট থাকবেন তার কাছ থেকেও অনেক কিছু জানার নিশ্চয়ই আপনাদের আছে। সেই পর্ব নিয়ে ফেরত আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুজুকি এক্সেস টু সাকসেসে। নিশ্চয়ই এই সাকসেসটা আমাদের কন্টিনিউয়াস হবে। রাইড সেফ অ্যান্ড স্টে ইন্সপায়ার্ড।